পেশাগত দক্ষতা ও স্বার্থের ঊর্ধ্বে থেকে নতুন গভর্নর কতটা নিরপেক্ষ ও সাহসের সাথে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে কম বেশি সন্দেহ আছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তাদের মতে বর্তমানে চড়া মূল্যস্ফীতি, আস্থার সংকট ও অর্থনৈতিক অব্যবস্থাপনায় তার কাজ হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। ফলে আগের অভিজ্ঞতা না থাকায় এই চ্যালেঞ্জ মোকাবেলাও হবে কঠিন। তারপরও রাজনৈতিক চাপকে পাশ কাটিয়ে স্বাধীনভাবে নীতি নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। মেজবা হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে নজিরবিহীন পাচার, লুটপাট, ঋণ কেলেঙ্কারি ও দুর্নীতিতে একরকম খাদের কিনারে চলে যায় ব্যাংক ব্যবস্থা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে শুরু হয় নানামুখী সংস্কার উদ্যোগ। ১.৫ বছরে পুরোপুরি ঘুরে না দাঁড়ালেও অন্তত রক্তক্ষরণ বন্ধ হয় এই খাতে। তবে কোনো আলোচনা ছাড়াই ডক্টর মনসুরের বিদায় হাজারো প্রশ্নের জন্ম দেয় নানা মহলে। দেশের ইতিহাসে সেই পদে প্রথমবার নিয়োগ দেওয়া হয় একজন ব্যবসায়ীকে, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নীতিগত ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে থেকে নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন এই অর্থনীতিবিদ। বেশিরভাগ দেশে ব্যবসায়ীদেরকে অর্থমন্ত্রী বানানো হয় না, কারণ তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে। রাজনৈতিক স্বার্থ বজায় রাখতে গিয়ে, উন্নত করতে গিয়ে মানে বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি না দেয়, সেটা আমাদের কাতর প্রার্থনা থাকবে। দীর্ঘদিন ধরে চড়া মূল্যস্ফীতি ভোগাচ্ছে অর্থনীতিকে। খেলাপি ঋণ এখন বাংলাদেশ বিশ্বে সবার উপরে। ডলার সংকট কিছুটা কাটলেও এখন আস্থা ফেরেনি সাধারণ গ্রাহকদের। সব মিলিয়ে কঠিন এক পরীক্ষার মুখোমুখি নতুন গভর্নর। তাই সংশ্লিষ্টদের মতে সহজ হবে না এই পরীক্ষার উত্তরণ। নতুন গভর্নরের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই কয়েকটা যে পেন্ডিং লিগ্যাল রিফর্ম আছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন, মানি লোন কোর্টের রিফর্ম, এগুলোকে সম্পন্ন করা। দাতা গোষ্ঠীর সাথে সুসম্পর্ক, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা এমন পর্যায়ে আসিনি যেখানে আমরা ভারত কিংবা অন্যান্য দেশের মতো বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবো। কিভাবে উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে ম্যানেজ করবেন, কিভাবে সামগ্রিকভাবে সরকারের আর্থিক উন্নয়নের মাধ্যমে ডেফিসিট বাজেট ফাইন্যান্সিং করবেন। লম্বা সময় ধরে 10% নীতি সুধার বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ের খরচ। এছাড়া বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও স্মরণকালের মধ্যে সবচেয়ে নিচে। এমন অবস্থায় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কি উদ্যোগ নেন মুস্তাকুর রহমান? তার জন্য অপেক্ষায় বহু উদ্যোক্তা। তাদের মতে সব চাপ আর প্রতিবন্ধকতা মোকাবেলা করে হতে হবে কৌশলী, পাশাপাশি উপযুক্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন হতে হবে কঠোর। গার্মেন্টস রিলেটেড বাংলাদেশের অর্থনীতি আইসিইউতে আছে, সেই আইসিইউ থেকে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ওনার পক্ষে নেওয়া সম্ভব। তবে ডিপেন্ড করছে যে ওনার যে টিম বাংলাদেশ ব্যাংকের আদার্স যারা আছেন তারা ওনাকে সহযোগিতা যদি করে, এটা সম্ভব। এই খাতে নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা ও সার্বিক শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসান, ৭১, ঢাকা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ও বিনিয়োগ কর্মসংস্থানের পরিবেশ নিশ্চিতে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে বর্তমান সরকার, যেখানে বড় বাধা আর্থিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। পাশাপাশি চ্যালেঞ্জ রয়েছে ব্যাংক খাতে সুশাসন ফেরানো। বিশেষজ্ঞরা মনে করেন উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট সামাল দিতে বেগ পেতে হবে নতুন পরিষদকে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সরকার গঠনের পরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মনোযোগী বিএনপি সরকার, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে ৬ মাস বা ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির কাজ। পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দেয়া হচ্ছে বিশেষভাবে। মোটা দাগে এই ৩টে অগ্রাধিকার ঠিক করা হলেও ব্যবসা পরিবেশ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান নিশ্চিত করা সহ নানা চ্যালেঞ্জ সরকারের সামনে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির দাম কমানোর কথা বলা হলেও মেলেনি কোনো উদ্যোগ। তাছাড়া বিদ্যুতের বকেয়া ছাড়িয়েছে ৪৫,০০০ কোটি টাকা। ফলে শঙ্কা রয়েছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে। বিনিয়োগ যদি চাঙ্গা করতে হয় তাহলে আমাদের যে ধরনের বাইন্ডিং কনস্ট্রেন্টগুলো অর্থনীতিতে আছে, যেগুলো প্রতিবন্ধকতা মূল তার মধ্যে তো বিদ্যুৎ জ্বালানি হলো একটা, এবং সেখানে আমরা দেখছি যে বকেয়ার একটা চাপ আছে, সরবরাহের দিক থেকে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দিকে চাপ আছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে যেটা হবে,
আমাদের কিন্তু উৎপাদন আরও ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস কমে যাবে, আমরা যথেষ্ট মাত্রায় এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো না। তারা কমিট করে এসেছেন নতুন কর্মসংস্থান করতে চান। এক্ষেত্রে আমাদের যে অবস্থা এখন, দ্রুত গতিতে আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা যে সোশ্যাল যে আমাদের ক্রাইসিস, সেই ক্রাইসিস কিন্তু থেকে যাবে। খেলাপি ঋণ এখন 1/3 উপরে, তাই ব্যাংক খাতে সুশাসন ফেরাতে গুরুত্ব দিতে হবে নতুন সরকারকে। এদিকে গত 4 দশকের মধ্যে সবশেষ অর্থ বছরে পরিচালন ব্যয় মেটাতে ঋণ করতে হয়েছে সরকারকে। অন্যদিকে অর্থ বছরের প্রথম 7 মাসে এনবিআর রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা। ফলে অর্থনীতির এমন চতুর্মুখী সংকটে টিকে থাকার চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। সরকারের রেভিনিউয়ের উপরে একটা বড় মাত্রায় একটা চাপ আছে। যথেষ্ট পরিমাণে সরকার যদি আভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় না করতে পারলে সরকারের পক্ষে তার যে বিভিন্ন অঙ্গীকার আছে এবং সামনের বাংলাদেশের যে চাহিদা আছে সেটাকে কিন্তু আমরা পূরণ করতে পারবো না। ইলেকশন ম্যানিফেস্টোতে যেগুলো প্লেজ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে গেলেও অর্থের দরকার হবে। সব দিক থেকেই অর্থ প্রয়োজন এবং সেই অর্থটা যতটা সম্ভব আমরা নিজেরা নিজস্ব সম্পদ থেকে করতে পারি সেটা চেষ্টা করতে হবে সর্বোচ্চভাবে। আর দ্বিতীয় হলো যে আমাদের ঋণ গ্রহণ, কোন শর্তে ঋণ নিচ্ছি সেটার বাস্তবায়নটা যাতে সাশ্রয়ীভাবে করতে পারে এদিকেও নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে বাড়তি মনোযোগ দিয়ে কাজ করতে হবে সরকারকে, না হলে শঙ্কা রয়েছে আর্থিক ও রাজনৈতিক সংকটে পড়ার। এবং অর্থনীতির জায়গায় আমরা যদি ছাড় দেই তাহলে এটা রাজনৈতিক কস্ট থাকবে। মইনুল হাসান, ৭১, ঢাকা। দর্শক, সমসাময়িক অর্থনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করেছে গবেষণা সংস্থা সিপিডি। এই মুহূর্তে সেখানে কথা বলছেন সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং অনেক সময় তারা জ্ঞানলব্ধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটিতে ভয় পান। সুতরাং এই যে নির্বাহী বিভাগের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে, দূরত্ব রাখা আছে, এই দূরত্ব কাটানোর প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে সমস্যাগুলো আরো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনারা বুঝতে পারলেন যে একটি রাজনৈতিক সরকার তার ম্যানিফেস্টো দিয়েছে সত্য, কিন্তু সমস্যা আমরা যেগুলো দেখালাম সেখান থেকে আপনারা এর গভীরতা নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন। সুতরাং এই গভীরতাগুলো অনুধাবন করাটাও এই নতুন সরকারের মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের এবং সংশ্লিষ্ট অন্য সকলের প্রথম কাজ বলে আমরা মনে করি। এবং তারা যাতে এগুলো অনুধাবন করে সেই আলোকে তারা যাতে সমাধানের সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যাতে ঢাকা সেন্ট্রিক না হয়, এটি যাতে ঢাকা কেন্দ্রিক সমাধানের পুরো প্রক্রিয়া থেকে সরকার যাতে বেরিয়ে আসেন, সরকার যাতে বিকেন্দ্রায়িত উপায়ে সমাধানের প্রক্রিয়া বের করে নিয়ে আসেন, সেটি আমরা আগামী দিনে আমরা দেখতে চাই। এবং সেই ধরনের একটি বিকেন্দ্রায়িত লোকাল গভর্নমেন্ট আমরা দেখতে চাই। সেই লোকাল গভর্নমেন্টের হাতে আরো বেশি ক্ষমতায় থাকার দরকার রয়েছে, সেটি আমরা মনে করি। এবং এই লক্ষ্যে আমরা মনে করি যে এই সরকারের অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এবং এই নির্বাচন দেবার মাধ্যমে সেই জায়গাগুলোতে এবং সেই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং সেইখানে যাতে সকল দলের, রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং তার মাধ্যমে যাতে এখানে যাতে আমরা যাতে স্থানীয় সরকার পর্যন্ত সব একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাতে জনপ্রতিনিধিদেরকে দেখতে পাই, সেরকম একটি কাঠামো দ্রুত সম্পাদন করা দরকার বলে আমরা মনে করি। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে উপদেষ্টা বৃন্দ রয়েছেন 10 জন, তাদেরকে নিয়ে এবং মন্ত্রী যারা রয়েছেন তাদেরকে নিয়ে, সংসদ সদস্যদেরকে বা সংসদীয় যে কমিটিগুলো নিয়ে আছেন তাদেরকে নিয়ে যৌথভাবে তারা কাজ করবেন এবং সেই কার্যক্রমের মাধ্যমে তার মধ্যে তারা যাতে জ্ঞানলব্ধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে তারা গুরুত্ব দেবেন এবং এটা যেন বিকেন্দ্রায়িত হয় এবং এটা যাতে জবাবদিহিমূলক হয় সংসদে, সেটি তারা নিশ্চিত করবেন। এবং আমরা যারা বাইরে। দর্শক, সমসাময়িক অর্থনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে সিপিডির আলোচনা বক্তব্য রাখছিলেন গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সকাল না হতেই ভরিতে ৪,৩৭৪ টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি কিনতে গ্রাহকদের গুনতে হবে 2,65,414 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা বাড়ায় সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,53,342 টাকা আর 18 ক্যারেটের দাম 2,17,125 টাকা। এদিন সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 4,200 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। এর আগে 23 ফেব্রুয়ারি ভরিতে 2,500 টাকা বাড়ানো হয়েছিল মূল্যবান এই ধাতুর দাম।
এদিকে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। শনিবার প্রায় 2% বেড়ে প্রতি আউন্স ছাড়িয়েছে $5,280। মার্কিন ইরান ইস্যুকে কেন্দ্র করে আগে থেকে ঊর্ধ্বমুখী ছিল মূল্যবান এই ধাতুর বাজার, যেখানে নতুন করে যুক্ত হয়েছে দেশ দুটির মধ্যে পারমাণবিক আলোচনার মেয়াদ বাড়ানোর খবর। ফলে গেল 2 মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় উঠে স্বর্ণের দাম। একই অবস্থা রূপার দামেও 7.5% বেড়ে আউন্স প্রতি দাঁড়িয়েছে $93। দর্শক, এই মুহূর্তে আমরা বাজার পরিস্থিতি জানতে চাই। বাজারে রয়েছে সহকর্মী রাকিব হোসেন, আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, একে তো ছুটির দিন, তার উপরে রমজান, সার্বিকভাবে বাজার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? যেমনটি বলছিলেন যে আসলে রমজানের শুরুতে যে পরিমাণ জিনিসপত্রের দাম ছিল সেটি খানিকটা কমতির দিকে আছে, কিন্তু এখনো তা নাগালের বাইরে। আমরা যদি কাঁচা শাকসবজি থেকে শুরু করে মুদি সব ধরনের পণ্যের কথা বলি এবং মাছ মাংসের কথাও বলি, তাহলেও কিন্তু দেখা যাবে যে কিছুটা দাম কমেছে, কিন্তু সেটি সাধারণের নাগালের বাইরে। এবং এর পেছনে বড় যে কারণ সেটি হচ্ছে যে সাধারণের বেশিরভাগ মানুষের যে আয় কম আয়ের মানুষের তাদের আয়ের সাথে যে ব্যয়ের হিসাব সেটি না মেলার কারণে আসলে মানুষের কষ্ট হচ্ছে এবং মানুষ এই বাজার নিয়ে একটা অস্বস্তি প্রকাশ করছেন। আমরা যদি কিছু পণ্যের দাম আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আমাদের এই সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেলের দাম কিন্তু শুরু থেকেই একই রকম আছে, 195 টাকা প্রতি লিটার। এবং যেটি পাম অয়েল বা সুপার তেল নামে পরিচিত সেটি বাজারে এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 170 টাকা। এবং চিনি কারণ বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা, যেটি রমজানে খুব বেশি চাহিদা থাকে। এবং ছোলার কথা যদি আমরা বলি, ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা। এবং আমরা যদি আপনার মাধ্যমে কিছু শাকসবজির দামের কথা আমরা জানাই দর্শকদের, লেবু এখন প্রতি পিস অন্তত 10 টাকা দামে কিনতে হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি। এবং আমরা যদি টমেটোর কথা বলি, টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা। শসা পাওয়া যাচ্ছে 60 থেকে এবং 120 টাকা পর্যন্ত। এবং পেঁয়াজের কেজিও 50 টাকা দরে পাওয়া যাচ্ছে। আর মাছ মাংসের কথা যদি আমরা বলি, মাংস আগের মতোই কিন্তু 750 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। এবং চাষের যে মাছগুলো আছে, বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস এবং কই মাছ, রুই মাছ, সেগুলো কিন্তু 200 থেকে 300 টাকার ঘরে রয়েছে প্রতি কেজির দর। এছাড়া আমরা যদি ব্রয়লার মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা ছিল রমজানের শুরুতে, এখন সেটি বিক্রি হচ্ছে 180 টাকা। এবং কক মুরগির দামও কিছুটা কমে 280 টাকা বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি যে দেশি যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের ক্ষেত্রে কিন্তু এখনো পরিবহনের ক্ষেত্রে বাড়তি যে খরচ, সেই খরচের কারণে কিন্তু এখনো জিনিসের দাম বেশি এবং সেটা মানুষকে সাফার করতে হচ্ছে। এছাড়াও যেসব পণ্য আমদানি করতে হচ্ছে সেখানে শুল্কের বড় একটা বোঝা রয়েছে, সেই বোঝার কারণেও কিন্তু মানুষ বাড়তি দামে এসব পণ্য কিনতে হচ্ছে। সেই কারণে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা আছে যে যেন ডিউটি কমিয়ে এই ধরনের জিনিসের দাম কমানো হয়। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। দর্শক, ৭১ বিজনেসে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ ৭১ বিজনেসে। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণার পর অর্থ ফেরত পাওয়ার জন্য এখন পর্যন্ত ২,০০০ মামলা দায়ের করেছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এই তালিকায় রয়েছে বিশ্বের নামি-দামি সব প্রতিষ্ঠান। সোমবার প্রথমে ফেডেক্স কর্পোরেশন মামলা দায়ের করে, পরবর্তীতে ডাইসন ইনকর্পোরেশন, ডলার জেনারেল কর্পোরেশন, লরিয়াল সহ ১০০টির মতো প্রতিষ্ঠান এই তালিকায় দেয়। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে পরিমাণ শুল্ক অবৈধ ঘোষণা করেছেন তার কম অংশেরই প্রতিনিধিত্ব করেন মামলাকারীরা। কি প্রক্রিয়ায় ওই অর্থ ফেরত দেওয়া হবে তা এখনও ফয়সালা হয়নি। এ বিষয়টি নিম্ন আদালতের উপর ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৫ বছরের জন্য একে অপরকে মোস্ট ফেভার্ড নেশনের মর্যাদা দেবে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন, যার আওতায় ৯৩% ভারতীয় পণ্য শুল্ক মুক্তভাবে দেশগুলোর বাজারে প্রবেশ করতে পারবে। বিপরীতে ইউর বিলাসবহুল গাড়ি ও ওয়াইনের মতো পণ্যের আমদানিতে শুল্ক হ্রাস করবে দিল্লি। শুক্রবার প্রকাশিত চুক্তির খসড়া অনুযায়ী ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই এই সুবিধা পাবে দেশ দুটি। তবে চুক্তির শর্ত মোতাবেক ভারত বা ইইউ কেউই ওই ৫ বছর বিশ্ব বাণিজ্য সংস্থার অন্য কোনো সদস্য দেশকে বেশি সুবিধাজনক শুল্ক ছাড় দিতে পারবে না। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।